আমাদের গ্রামে বলে চাচির সালুনির জায়গায় জায়গায় লবণ। আমার যেটুকু ভালো লাগে ওইটুকু আমি মানি, আল্লাহ লাগে না ওইটা মানে না। বাংলাদেশের সংবিধানে আছে, এখনো আছে তফসিলে বর্ণিত, প্রত্যেক সরকারি দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে। তারপরে আছে জাতির পিতা বলতে হবে তাকে, স্বাধীনতার ঘোষক বলতে হবে। এখন স্বাধীনতার ঘোষক হিসেবে কিন্তু এখনো শেখ মুজিবের নাম আছে সংবিধানে। তা আপনারা তো সেটা মানেন না। সংবিধানে সব মানলে তো মানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমরা স্বাধীনতার ঘোষক মানি নাকি বলেন? আমরা মানি। বলে এই সংবিধানের যা যা গণবিরোধী ফ্যাসিবাদী শক্তি স্বাধীনতার পরে এই সংবিধান ৭২ সালে স্বাধীনতার পর শেখ মুজিব যখন ভারত সফর করেছিল, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রিটি নামে বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের অনুকরণে কিভাবে হবে ইন্দিরা গান্ধীর গাইড দিয়ে এদেশের সংবিধান বানিয়ে এখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রের দলীয় কর্তৃত্বের সব বিধান আমাদের সংবিধানে রাখা হয়েছে। এটাকেই আমরা পাল্টাতে চেয়েছিলাম। সেজন্য আমরা এই প্রসঙ্গটা শেষ করতে চাই এই কথা বলে, এই সংকট তৈরি করেছে বিএনপি, আমরা না। নাকি বলেন? কারা এই সংকট তৈরি করেছে? আমরা তো শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা তো নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনারা সাবেক উপদেষ্টারা স্বীকার করেছেন নির্বাচন বাতিল করো, মানি না, এইসব তো বলিনি। কষ্ট করে মেনে নিয়েছি। আর নির্বাচনী অভিযোগ ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি, পার্লামেন্টে আমরা গিয়েছি। আমাদের আমির লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে আমরা একটা কনস্ট্রাকটিভ, একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে আমরা সরকারকে সাহায্য করব। তার কি এই কৃতজ্ঞতা যে আপনি 5 কোটি মানুষের গণভোটকে অর্ডিন্যান্স জারি করে পার্লামেন্টে বাতিল করে দেবেন? রাষ্ট্রপতির আদেশকে আপনি মানলেন না, এক জায়গায় মানেন আর এক জায়গায় মানেন না, সংস্কার পরিষদ করলেন না। ওনারা বলেন ওনারা যেটা যেটা পছন্দ করেন সেটাই ওনারা ওনাদের মতো করে বিল করে করতে চান। জনগণ তো গণভোট সেই জন্য দেয় নাই। এখন দায়িত্ব যারা পার্লামেন্টে এটা নিয়ে ওকালতি করছেন সরকারি দলের, তারা হা ভোটে ভোট দিয়েছেন কিনা এটা জনগণকে বলেন। যদি বলেন হ্যাঁ দিয়েছি, তা আপনারা হা ভোটে ভোট দেওয়া মানে এই 84টি সংস্কারকে মেনে নিয়েছেন আপনারা। আপনার ভোটকে আপনি অস্বীকার করছেন কেন? আপনি তো ভোট দিলেন, আপনি আবার এটা মানেন না কেন? তাই বলেন যে না আমার ভোটকে আমি মানি না, অথবা বলেন যে না আমি মুখে বলেছিলাম হাতে ভোট দাও কিন্তু আসলে আমি হাতে ভোট দিইনি, তা বলেন। তাহলে আমরা বলবো যে না আপনারা জাতির সামনে প্রতারণা করছেন, আপনারা খুব ইমানদার। এই জন্য বিরোধী দলের যারা আমরা আছি 11 দল, আমরা বলেছি যে সংকট পার্লামেন্টে সমাধান হওয়ার কথা ছিল সেই সংকট ক্ষমতাসীন দল পার্লামেন্টে সমাধান করার দিকে যাচ্ছেন না। জনগণের অভিপ্রায় পেয়ে পার্লামেন্টে আমরা যারা গিয়েছি, গণভোটে যারা ভোট দিয়েছে, যেহেতু সংকট সমাধান করে আমাদের সংস্কার করতে হবে, তাই যারা এই জুলাই সনদের জন্য রক্ত দিয়েছিল, ভোট দিয়েছে গণভোটে, আমরা এখন সেই জনগণের কাছেই চলে গেছি। এখনো সময় আছে, পার্লামেন্টের অধিবেশন চলছে। আমি আজকের এই টঙ্গীর কর্মী সম্মেলন থেকে আহ্বান জানাবো, আপনারা এখনো সময় আছে, পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেখানে আলোচনায় নিয়ে আসুন, আইনে পরিণত করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদের চ্যাপ্টার শেষ করুন। রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে এই কাজটা হয়ে গেলেই সংবিধান সংস্কার পরিষদ ভেঙে যাবে, তখন এমপিরা শুধু এমপি হিসেবে বাকি কাজ করবে। ওনারা মানছেন না, জনগণের কাছে আমাদেরকে যেতে বাধ্য করেছেন বলে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা জনগণকে এখন সামিল করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল থেকে গণসংযোগ পক্ষ মহানগরীতে বিক্ষোভ, জেলায় জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, প্রথম দফা কর্মসূচি হয়েছে। আমরা এই প্রোগ্রাম একসাথে থ্রো করেছি, এরপরে আবার শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী প্রোগ্রাম দেবেন। একসাথে পার্লামেন্টে লড়াই চলবে, এদিকে রাজপথেও ইনশাল্লাহ লড়াই চলবে। গাজীপুরের সংগ্রামী জনতাকে যে কারণে আমার তারুণ্যের শক্তির রক্ত দিয়েছে, 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে রাজপথে এবং সংসদে এই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
যতক্ষণ জনগণ অভিপ্রায় আমাদের পূর্ণ না হবে। আমার প্রিয় ভাইরা, এইটুকু কথা বলে বর্তমান নির্বাচনোত্তর পরিস্থিতিটা শেষ করি, যেহেতু সাংগঠনিক করণীয় দুটো কথা বলা লাগবে। যা প্যাস লাগাইছে বিএনপি, এর উপরে কথা বলতে গেলে ঘন্টা দুয়েক বলা যায়, তাতে তো পোষাবে না। জুমার নামাজ আর আমার বায়তুল মোকাররমে পড়তে হবে। সাংগঠনিকভাবে আমি এখন আপনাদের কাছে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যে নির্বাচনে আমরা অংশ নিলাম, মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদের কিছু কষ্ট, কিছু প্রশ্ন সত্ত্বেও আল্লাহ তাআলা জামাত ইসলামীকে যে ঐতিহাসিক সম্মান মর্যাদা দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্টে জামাত ইসলামী একটি বৃহৎ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। আমাদের আমিরে জামাত বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, যিনি নতুন মানবিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি এখন লিডার অব দি অপোজিশন। তিনি মন্ত্রীর পদমর্যাদায় জনগণের পক্ষ থেকে বিরোধী দলের দায়িত্ব পালন করছেন, আলহামদুলিল্লাহ। সেখানে আমিরে জামাত বলেছেন, আমরা সরকারের সকল ভালো কাজে সাহায্য করব, সকল মন্দ কাজে আমরা বাধা দেব, তীব্র বিরোধিতা করব। আমাদের এমপিরা, 11 দলের এমপিরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে আমাদের মন খারাপ করার কিছু নেই। এই বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, দল নিষিদ্ধ করেছে, মার্কা নিয়েছে, ফাঁসি দিয়েছে, অফিস বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই জমিনে বিপুল সংখ্যক এমপি নিয়ে বিরোধী দলের দায়িত্ব পালন করে জনগণের প্রতিনিধিত্বের জায়গায় আমিরে জামাতকে নিয়ে জামাত ইসলামীকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কি কাজ? প্রথম কাজ হলো, এই গত নির্বাচনে যত লোক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িপাল্লার মিছিল করেছে, কি বলছেন, করেছে কিনা বলেন? আপনারা কি দেখেননি? যারা জামাত ইসলামীর কর্মী সমর্থক, জামাত যারা করে, তারাই কিছু দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে না, তার চেয়ে বহুগুণ লোক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। এই যে নতুন ভোটার, নতুন লোক যে জোয়ার তুল্য নির্বাচনে 1 সপ্তাহ আগে, বাংলাদেশের মানুষ যে দৃশ্য কোনোদিন দেখেনি। ভোটের 2-3 দিন আগে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে, বাসের ছাদে, ট্রেনের ছাদে, ঈদের মতো দাঁড়িপাল্লার গান গাইতে গাইতে বাড়ি যাচ্ছে, যে দৃশ্য বাংলার মানুষ কোনোদিন দেখেনি। এই জোয়ারের মধ্য দিয়ে বিপুল ভোট। নির্বাচনের দিন যখন সন্ধ্যা থেকে জাতীয় সম্প্রচার রেডিও টেলিভিশনে খবর আসতে লাগলো, রাত 8টা-9টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে 11 দলের বিজয়ের খবর, শুধু সিট পার্লামেন্টে আমাদের সিট বাড়তেছে নাকি বলেন? হঠাৎ 1 ঘন্টার মতো রেজাল্ট প্রকাশ বন্ধ করা হলো, খেয়াল আছে আপনাদের? আর কোনো কথা সম্প্রচারে বলে না। এই বন্ধ করে এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে যাচ্ছিলাম, প্রচার বন্ধ করে দিয়ে আমাদেরকে এখানেই থামিয়ে দেওয়া হয়েছে। কোন সংখ্যা পর্যন্ত আর যেতে দেওয়া যাবে না, কোথায় কোথায় হারাইতে হবে, সেই ইঞ্জিনিয়ারিংটা, এই ব্রডকাস্টিং বন্ধ করে দিয়ে হয়তো এই সময় ষড়যন্ত্রটা করা হয়েছে। আমরা দুঃখ নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফয়সালা করেছেন, আমিরে জামাত বলেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট থেকে আগামী 5 বছর, মানুষ তো মনে করেছিল এবারই হয়তো বাংলাদেশের জামাত ইসলামী সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাবে, আশা করেছিল না, মুখে মুখে হয়ে গেছিল। আল্লাহ বলছেন, না, তোমাদেরকে আরো 5টা বছর ব্রেক দিলাম, তোমরা আরো একটু প্রস্তুতি নাও, নাকি বলেন? তোমাদের এই সমাজ কাঠামো, রাষ্ট্র পরিচালনা, বিরোধীদের ষড়যন্ত্র, তোমাদের সংগঠন পরিচালনার নিজেদের আত্মসমালোচনা করে যেখানে যেখানে তোমাদের কমতি ঘাটতি আছে সংশোধন করে আগামী 5 বছর পর রাষ্ট্র চালাবার দায়িত্ব নিতে যে শক্তি দক্ষতা লাগবে, সেটাই এই 5 বছর তোমরা গড়ে তোলো। এটাই মনে হয় আল্লাহর ফয়সালার কুদরত। সবাইকে আমরা রাজি আছি? তাহলে প্রথম কাজ এই টঙ্গীর 2 থানার, আর যারা অন্য জায়গা থেকে এসেছেন মা বোনেরা এবং ভাইরা, যত লোক আমাদেরকে ভোট দিয়েছে এবার, সেই ভোটাররা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, ওয়ার্ডে, ইউনিটে, ইউনিয়নে, উপজেলায়, তৃণমূলে ভোটাররা তো ভোট কেন্দ্রেই ভোট দিয়েছে। তো যে ভোট কেন্দ্রে যে ভোটার, ওই ইউনিটের, ওই ওয়ার্ডের যারা দায়িত্বশীল, এই নতুন ভোটারদের তারা চেনে না? কারা দাঁড়িপাল্লার পক্ষে মিছিল দিয়েছে, যারা কোনোদিন জামাত ইসলামী মুখে নেয় নাই, যারা দাঁড়িপাল্লা বলে নাই, তারা এবার দাঁড়িপাল্লার মিছিলে সামিল হয়েছে। এই লোকগুলোর তালিকা করে প্রত্যেকটি ভোট কেন্দ্র ভিত্তিক, ইউনিট ভিত্তিক দায়িত্বশীল যারা এখানে আছেন,
জামাতের কর্মী সমর্থক বাদে নতুন ভোটারদের তালিকা করে সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের সঙ্গে সম্পর্ক, ঘনিষ্ঠতা, কোরআন হাদিস বই পড়ানো, ইউনিটে বসানো, যেভাবে আমরা মানুষকে ইসলামের দিকে ডেকে নিয়ে আসি, সেই প্রক্রিয়ায় সাংগঠনিক নেটওয়ার্কে এই বিপুল ভোটারদেরকে সামিল করতে হবে। এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের শক্তি আগামী দিনের জন্য। সবাই কি রাজি আছেন? যারা ইউনিটে এবং ভোট কেন্দ্রের দায়িত্বশীল ছিলেন সবাই হাত তুলে বলেন, ওয়াদা করেন যে আপনারা প্রত্যেক ভোট কেন্দ্রে নতুন ভোটারদের তালিকা করবেন এবং একজন নতুন মানুষকে সংগঠনে অন্তর্ভুক্ত করতে যে পদ্ধতি লাগে সেই পদ্ধতিতে আমরা তাদেরকে সংগঠনে ইনশাআল্লাহ এগিয়ে আনবো। সবাই রাজি? গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে নিজেরও মান উন্নয়ন করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি সমর্থক হও, কর্মী হও, নামাজ ভালো করো, কোরআন পড়ো, বাইতুল মাল দাও, রিপোর্ট দাও, আমার দুর্বলতা হলো, তাহলে আমার কথায় কি আসর করবে না? কর্মী ভাইদের বলবো, এই নির্বাচনী ঝড়ঝাপটায় অনেকে রিপোর্ট রাখার দুর্বলতা তৈরি হতে পারে, বাইতুল মাল বাকি, বৈঠক ছিল না, দাওয়াতি কাজ, মাসের সাপ্তাহিক 4টি কাজ, অনেক জায়গায় অনেক দুর্বলতা, ইলেকশনের কাজ করতে গিয়ে ঝামেলা হতে পারে, হয়েছে না? আজকে এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করব, সংগঠন পদ্ধতির নিয়ম অনুযায়ী আমাদের নিয়মিত প্রতি মাসের যে 4টি কাজ, ব্যক্তির কোরআন পড়া, বই পড়া, নামাজ জামাতে, আমাদের বাইতুল মাল, আমাদের দাওয়াতি কাজ, আমাদের পারিবারিক সব দায়িত্ব, নিজেদের পরিবার, মা, স্বামী, সন্তান সকলকে আন্দোলনে সামিল করার যে ওয়াদা আমরা করেছি শপথে, আমাদের গঠনতন্ত্রে, আমাদের কর্মপদ্ধতিতে, সংগঠন পদ্ধতিতে, সেটা করে আমরা আমাদের নিজেদের মান আমরা উন্নয়ন করব। সবাই রাজি আছি? 3 নম্বর কথা হলো, এই সংগঠনে এত লোক যখন এসে যাবে, নতুন ভোটাররা যখন সামিল হবে, সমর্থক হবে, কর্মী হবে, আমাদের সাথে সম্পৃক্ত হবে, সংগঠন আরো সম্প্রসারিত হয়ে গেল না, বড় হবে না? তখন ইউনিট বাড়বে, এক একটা ওয়ার্ডে ইউনিট বাড়তে থাকবে, দায়িত্বশীল বাড়বে, কর্মী বাড়বে, বাইতুল মাল বাড়বে, থানা আমির, ইউনিয়ন আমির, ওয়ার্ড আমির, ইউনিট সভাপতিদেরকে এই সংগঠন সম্প্রসারণ করে 1 থেকে 2, 3, 4, 5, 10-এ নিয়ে এর মধ্যে সংগঠনকে আমাদের কর্মী, সমর্থক, প্রার্থী, রোকন, ইউনিট বাড়িয়ে আমাদের সংগঠনকে সম্প্রসারিত করতে হবে, বৃদ্ধি করতে হবে। সবাই আমরা কি সেই চেষ্টা করব? পরিশেষে কথা হলো, সংগঠনের এই কাজ করে সংগঠনের শক্তি যেমন আমরা বাড়াবো, জনগণের এই জনমত, এই ভোট, এই বিপুল জনসমর্থন হচ্ছে ইসলামী আন্দোলনের শক্তি, নাকি বলেন? এই শক্তিকে ধারণ করে, পুঁজি করে, লালন করে আগামীতে স্থানীয় নির্বাচন যে আসতেছে, সেই নির্বাচনে আমরা এবার ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমাদের পৌরসভাগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে কাউন্সিলর, মেয়র, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ মহিলা, আমিরে জামাতের পক্ষ থেকে সমস্ত আমিরদেরকে বলে দেওয়া হয়েছে, স্থানীয় নির্বাচনে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, প্রার্থী বাছাই করুন। প্রার্থী বাছাইয়ের আজকে একটা অংশ তো আপনারা দেখলেন আপনাদের থানা, নাকি বলেন? বাকি যেটা বাকি সেগুলোকে দ্রুত সম্পন্ন করে আমাদের উপরে যে অবিচার করা হয়েছে, আমরা আগামী স্থানীয় নির্বাচনে বিজয়ী হয়ে আমরা সেই অবিচারের জবাব দিতে চাই। প্রত্যেকটি নির্বাচনে আমরা বিজয়ী হতে পারি। এখন থেকে রাজনৈতিক, আর্থিক, সামাজিক সমস্ত কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে এই এলাকায় আমাদের স্থানীয় নির্বাচনের বিজয়ের মধ্য দিয়ে আমাদের প্রতি সরকারের জুলুম অত্যাচারের জবাব, স্থানীয় সরকারে আমাদের অংশগ্রহণকে মজবুত করার মধ্য দিয়ে বাতিলের এই মোকাবেলা আমরা ইনশাআল্লাহ করব। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য আমি দোয়া করি, রাজধানী ঢাকার একেবারেই লাগোয়া একটি বেজ এরিয়া হিসেবে আমি মনে করি রাজধানীর সমস্ত রাজনৈতিক দলের আন্দোলনের বড় অংশ এই গাজীপুর মহানগরী, এই টঙ্গী। যোগাযোগ কমিউনিকেশন নেটওয়ার্কটা এত সুন্দর হয়েছে রাজধানীর সাথে, এখন এটাকে আর ঢাকার বাইরে কেউ মনে করে না, নাকি বলেন? ফলে রাজনৈতিক আন্দোলনের সহযোদ্ধা হিসেবে আসুন টঙ্গীর আজকের এই কর্মী সম্মেলনে আমরা শপথ গ্রহণ করি, আমরা নতুন জনশক্তিকে নেতৃত্বে নিয়ে আসবো, সংগঠন বাড়াবো, স্থানীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। মহান আল্লাহ তাআলার আজকের এই সম্মেলনে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করে আমার সম্মানিত ভাই বোনদের কাছে আবারও কৃতজ্ঞতা এবং দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।